আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুমনা আফরোজ, প্রভাষক অর্থনীতি, বগুড়া ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি, শ্রেণী দ্বাদশ, বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্র, অধ্যায় ষষ্ঠ। আজকের পাঠ অর্থায়নের উৎস। শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থায়নের উৎস হিসেবে নিজস্ব সঞ্চয়, ব্যাংক ঋণ, এনজিও এর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। শিল্প পুঁজি গঠনে শেয়ার মার্কেটের অবদান বর্ণনা করতে পারবে। অর্থায়নের উৎস হিসেবে নিজস্ব সঞ্চয়, ব্যাংক ঋণ ও এনজিও এর কি ধরনের অবদান রয়েছে, এবার আমরা তা বিস্তারিত জানব। প্রথমে আসি নিজস্ব সঞ্চয়। সরকারি ও বেসরকারি খাতে অর্থায়নে নিজস্ব সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠানে নিজস্ব সঞ্চয়ের উপরই সাফল্য অনেকাংশে নির্ভর করে। এক্ষেত্রে উদ্যোক্তার মূলধন, যেমন উদ্যোক্তার সঞ্চিত মূলধন ব্যবসায় অর্থায়নে গুরুত্বপূর্ণ উৎস। সঞ্চিত মূলধন যত বেশি হবে, ব্যবসায় অর্থায়নের পরিমাণও তত বাড়বে। এছাড়াও অবন্টিত মুনাফা নিজস্ব সঞ্চয় হিসেবে থাকতে পারে। কারবারে অবন্টিত মুনাফা সংরক্ষিত তহবিলে জমা রাখা হয়, যা নিজস্ব সঞ্চয় সৃষ্টি করে এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী অর্থায়নে এটি সহায়তা করে। অবচয় ও সঞ্চিতি, আসবাবপত্র, কলকাব্য, দালান কোঠা ইত্যাদির অবচয় প্রতিষ্ঠানের অবচয় সঞ্চিতি তহবিলে জমা হয়ে সঞ্চয় বৃদ্ধি পায়। এ সঞ্চিত অর্থ ব্যবসার প্রতিষ্ঠানে অর্থায়নে সহায়ক হয়। এছাড়াও ভবিষ্যৎ তহবিলও নিজস্ব সঞ্চয় সৃষ্টিতে সহায়তা করে। যেমন ব্যবসায় নিযুক্ত বেতনভুক্ত কর্মচারীরা তাদের বেতনের একটা নির্দিষ্ট অংশ ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন। কারবার তার প্রয়োজনে এই তহবিলের অর্থ ব্যবহার করতে পারে। তাহলে এগুলো হচ্ছে নিজস্ব সঞ্চয়, যা অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসো ব্যাংক ঋণ। ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জামানত হিসেবে জমা রাখে এবং অপর পক্ষকে নির্দিষ্ট সুদের বিনিময়ে ঋণ প্রদান করে থাকে। তো এই ক্ষেত্রে ব্যাংক কয়েকটি বিষয় বিবেচনা করে ঋণ গ্রহীতাকে ঋণ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে সেগুলোকে আমরা এটা মূলত বিশ্বাসের উপর ডিপেন্ড করে, এবং এই বিশ্বাসের ভিত্তি হলো চরিত্র, ক্ষমতা, মূলধন এসবের উপরে নির্ভর করে, যেটাকে আমরা 3 C's বলি। অর্থাৎ চরিত্রকে আমরা বলছি ক্যারেক্টার, ক্ষমতা ক্যাপাসিটি, মূলধন ক্যাপিটাল। এই হিসাব করলে এটাকে 3 C's বলা হয়। আবার অনেক ক্ষেত্রে এই 3টি গুণকে নির্ভরশীলতা, দায়িত্বশীলতা এবং সম্পদশীলতা বলে অভিহিত করা হয়, যেটাকে আমরা 3 R's বলে থাকি। আর এছাড়াও 5 C's দ্বারাও একটা ব্যাংক একজন ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে থাকে, যেটাকে আমরা বলি 5 C's। যেমন হচ্ছে এর মধ্যে থাকবে চরিত্র, ক্ষমতা, জামানত, চুক্তি, মূলধন। এই সব কিছু বিবেচনা করে একটি ব্যাংক ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে থাকে। ব্যাংক ঋণের বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়। যেমন প্রকৃতির ভিত্তিতে শ্রেণীবিভাগ করা যায়। প্রকৃতির ভিত্তিতে যদি আমরা শ্রেণীবিভাগ করি, তাহলে এটাকে এভাবে বলা যায় যে ঋণ প্রদানের প্রকৃতির উপর নির্ভর করে ব্যাংক ঋণের যে শ্রেণীবিভাগ করা হয়, তাকে আমরা প্রকৃতি ভিত্তিক ব্যাংক ঋণ বলে থাকি। যেমন নগদ ঋণ হতে পারে, জমাতিরিক্ত ঋণ হতে পারে। এগুলো হচ্ছে প্রকৃতি ভিত্তিক ঋণ বলা হয়। আবার উদ্দেশ্যের ভিত্তিতে ব্যাংক ঋণ হয়ে থাকে। যেমন উদ্দেশ্য বা ব্যবহারের ভিত্তিতে ব্যাংক ঋণের যে শ্রেণীবিভাগ করা হয়, তাকে উদ্দেশ্য ভিত্তিক ব্যাংক ঋণ বলে। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে বাণিজ্যিক খাতে নগদে বা দলিলের মাধ্যমে এবং অবাণিজ্যিক খাতে আবাসিক হচ্ছে সুবিধা বা ভ্রমণ খাতে এর উপর ঋণ প্রদান করা হয়। অর্থাৎ কি উদ্দেশ্যে দেওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করে ব্যাংকের শ্রেণীবিভাগ করা হয়। আরেকটা হচ্ছে মেয়াদ ভিত্তিক ব্যাংক ঋণ। এটাকে মেয়াদ বা সময়ের উপর নির্ভর বা ভিত্তি করে ব্যাংক ঋণের যে
শ্রেণীবিভাগ করা হয় তাকে আমরা মেয়াদ ভিত্তিক ব্যাংক ঋণ বলে থাকি। মেয়াদ ভিত্তিক ব্যাংক ঋণ সাধারণত স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এগুলো হচ্ছে ব্যাংক ঋণের বিভিন্ন শ্রেণীবিভাগ। এবং এই ব্যাংক ঋণ অর্থায়নের একটা গুরুত্বপূর্ণ উৎস। তো এই ব্যাংক ঋণের কতটুকু গুরুত্ব রয়েছে অর্থায়নের ক্ষেত্রে? অর্থাৎ শিল্পায়নের ক্ষেত্রে প্রচুর মূলধন প্রয়োজন হয় এবং শিল্পায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কৃষি উন্নয়নের জন্য দরকার হয়, বিনিয়োগ বৃদ্ধির জন্য, অর্থাৎ দেশের উৎপাদনের পরিমাণকে যদি কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই তাহলে বিনিয়োগ বৃদ্ধি প্রয়োজন। আর ব্যাংক ঋণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখছি যে এই ব্যাংক ঋণ হচ্ছে অর্থায়নের একটা গুরুত্বপূর্ণ উৎস। বিভিন্ন ধরনের ব্যাংক এবং তাদের বিভিন্ন ধরনের ব্যাংক এরকম ধরনের ঋণ দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, আচ্ছা, আর বিশেষায়িত ব্যাংকগুলো ব্যাংক ঋণ দিয়ে থাকে। এবার আসো এনজিও সম্পর্কে জানি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে দারিদ্র্য দূরীকরণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। এসব বেসরকারি প্রতিষ্ঠান এনজিও নামে পরিচিত। গ্রামীণ বিত্তহীন জনগোষ্ঠীর মধ্যে ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের আত্মকর্মসংস্থানে অর্থের সংস্থান করে থাকে এই সমস্ত এনজিওগুলো। এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ এনজিও রয়েছে, যেমন ব্র্যাক, রসিকা, আশা, এই হচ্ছে এনজিওগুলো ঋণ প্রদান করে থাকে, ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে এবং অর্থায়নে সহায়তা করে থাকে। তাহলে আমরা অর্থায়নের কিছু গুরুত্বপূর্ণ উৎস সম্পর্কে জানলাম। এবার আসো পুঁজিবাজার ও শেয়ার বাজার সম্পর্কে জানবো। পুঁজিবাজার বা মূলধন বাজার হলো এমন একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যার মাধ্যমে কারবার পরিচালনায় দীর্ঘকালীন ঋণের মাধ্যমে অর্থের সংস্থান করা যায়। এবং এই পুঁজি বা মূলধন বাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হচ্ছে স্টক এক্সচেঞ্জ, বীমা কোম্পানি, বিনিয়োগ সংস্থা, এই বিষয়গুলো রয়েছে এদের আওতাভুক্ত। এবার আমরা দেখে নিই শেয়ার বাজার কি। শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। শেয়ার বাজার ব্রিটিশ অর্থনীতিতে আর স্টক এক্সচেঞ্জ আমেরিকান অর্থনীতিতে প্রচলিত ধারণা। যে বাজারে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয় তাকে আমরা শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জ বলে থাকি। এবার বর্তমানে বাংলাদেশে দুইটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। শেয়ার বা বন্ড। শেয়ার শব্দের আবিধানিক অর্থই হচ্ছে অংশ, আর কোম্পানির অনুমোদিত মূলধনের এক একটি অংশকে বলা হয় শেয়ার। শেয়ার বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়, যেমন শেয়ারকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক শেয়ার, একটা হচ্ছে মাধ্যমিক শেয়ার। প্রাথমিক শেয়ার কি? কোম্পানি বাজারে নতুন শেয়ার ছাড়লে তাকে প্রাথমিক শেয়ার বলে। বাজারে প্রথম ছাড়া হয় বলে নতুন শেয়ার প্রাথমিক শেয়ার বলে অভিহিত হয়। আর মাধ্যমিক শেয়ার কি? প্রাথমিক শেয়ারের মালিকগণ তাদের ক্রয়কৃত শেয়ার বিক্রি করলে তাই মাধ্যমিক শেয়ারে পরিণত হয়। এই সবগুলো আসলে আমাদের অর্থায়নের গুরুত্বপূর্ণ কিছু উৎস। এবার আসলে আমরা বন্ড বা ঋণপত্র কি এটা সম্পর্কে জানি। কোম্পানির অর্থ সংস্থানের উৎস হিসেবে শেয়ারের পরেই হচ্ছে বন্ড বা ঋণপত্রের স্থান। যে দলিলের মাধ্যমে কোম্পানি জনসাধারণের নিকট থেকে ঋণ গ্রহণ করে তাকে বন্ড বা ঋণপত্র বলে। বন্ড বা ঋণপত্র বিভিন্ন ধরনের হতে পারে, যেমন জামানতযুক্ত বন্ড হতে পারে, জামানতবিহীন বন্ড হতে পারে, নিবন্ধিত বন্ড হতে পারে, অনিবন্ধিত বন্ড হতে পারে, রূপান্তরযোগ্য, অরূপান্তরযোগ্য বন্ড হতে পারে। আমরা এটা সম্পর্কে জানলাম যে পুঁজিবাজার, শেয়ার বাজার এসবের মাধ্যমে কিভাবে অর্থায়ন সম্ভব। এবার আসো শিল্প পুঁজি গঠনে শেয়ার মার্কেটের অবদান কি। শিল্পক্ষেত্রে নতুন নতুন প্রতিষ্ঠান স্থাপন, বিদ্যমান প্রতিষ্ঠানের আধুনিকীকরণ, প্রতিস্থাপন ও সম্প্রসারণের ক্ষেত্রে শিল্প পুঁজির গুরুত্ব অপরিসীম। এই শিল্প পুঁজি গঠনে শেয়ার মার্কেটের অবদান অনেক। যেমন পুঁজি সংগ্রহের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান কোম্পানি গঠনের মাধ্যমে
প্রাথমিক শেয়ার ইস্যু করে পুঁজি সংগ্রহ করতে পারে। এরপরে দেখা যাচ্ছে সঞ্চয় সৃষ্টিতে শেয়ার বাজার উন্নত এবং শক্তিশালী হলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফলে জনগণের মধ্যে সঞ্চয়ের আগ্রহ বেড়ে যায়। তাই সেই ক্ষেত্রে বলা যায় সঞ্চয় সৃষ্টিতে এটি সহায়তা করে। বিনিয়োগকারী সৃষ্টিতে সহায়তা করে, যেমন বিনিয়োগকারী সৃষ্টিতে শেয়ার বাজার সহায়তা করে। ক্ষুদ্র সঞ্চয়কারীরা শেয়ার ক্রয় করে কোম্পানির মালিক হবার গৌরব অর্জন করে, ফলে দিন দিন এদের সংখ্যা বৃদ্ধি পায় এবং বিনিয়োগকারীর সংখ্যাও বেড়ে যায়। এভাবে শেয়ার বাজার বা শেয়ার মার্কেট আমরা বলতে পারি যে বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি করতে পারছে। এরপর আসো অলস অর্থ কাজে লাগাচ্ছে। কিভাবে? বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অলস অর্থ থাকলে সেগুলো শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়। এতে শেয়ার বাজারের মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় এবং এটি অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে যায়। এছাড়াও বৃহদায়তন উৎপাদন, রাজস্ব বৃদ্ধি, দীর্ঘমেয়াদী অর্থের যোগান, সহজে এবং কম খরচে মূলধন সংগ্রহে শেয়ার মার্কেটের অবদান রয়েছে। তো আজকে আমরা যে পর্যন্ত আলোচনা করলাম সে তোমরা ভালোভাবে অধ্যয়ন করবে। তোমরা সুন্দর এবং সুস্থ থাকো, ঘরে নিরাপদে থাকো। বাইরে যখন বের হবে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং 20 সেকেন্ড ধরে ঘন ঘন হাত ধোবে। তোমরা সুন্দর এবং সুস্থ থাকো। আজকের ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ।